আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে এসেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। প্রথমত আমাদের যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে তার মধ্যে এটা ফার্স্ট এসে আমাদের, এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে পোয়েমস এবং স্টোরির ক্ষেত্রে যেটা করি, যে পোয়েটদের ব্যাপারে কিছুটা তাদের বায়োগ্রাফি, কিছুটা লাইফ হিস্ট্রি সম্পর্কে বলি এবং অথরের সম্পর্কে, এবং এসের ক্ষেত্রেও ঠিক সেই রকমই। কিন্তু আগেও বলেছি যতটা দরকার ঠিক ততটাই, যে তার ক্রিয়েশনটা যতটা, তার এই আমাদের যে পিসটা রয়েছে, মাস্টার পিসটা রয়েছে যেটা আমরা পড়ছি, তার বায়োগ্রাফি, তার লাইফ হিস্ট্রি ঠিক তার সাথে যতটা জড়িত আমরা ঠিক ততটা নিয়ে আলোচনা করব। নন্দলাল বোস সম্পর্কে যদি জানার হয় তাহলে খুব বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল আছে এমনটা নয়, যদিও নন্দলাল বোস এমন একজন মানুষ যে বলা যায় আর্টের ক্ষেত্রে, ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে একজন মাইলস্টোন। তো নন্দলাল বোসের ব্যাপারে 1882-তে জন্ম, 1966-এ মৃত্যু নন্দলাল বোসের। এবং মনে করা হয় এখনকার, যেমন আমরা দেখেছি, আমরা যখন আলোচনা করেছি তখন পড়েছি লিটারেচার, আমি আগেও বলেছি লিটারেচার কোনো ভাষার সীমাবদ্ধতা স্বীকার করে না। তো সেই ক্ষেত্রে আমরা জীবনানন্দ দাশের সম্পর্কেও বলেছি। তো জীবনানন্দ দাশের সম্পর্কে বলতে গিয়ে বলেছি জীবনানন্দ দাশ এমন একজন মানুষ যার সম্পর্কে বলা হয়েছে জীবনানন্দ দাশ যখন বেঁচে ছিলেন তখন তার সেরকম কদর করা হয়নি, তাহলে জীবনানন্দ দাশকে এইভাবে সুইসাইড করতে হতো না। সেই রকমই জীবনানন্দ দাশ বা আর্তুর র্যাবো, রাশিয়ান একজন পোয়েট, অ্যান্টি ওয়ার পোয়েট, তারা তাদের জীবন দশার অনেক পরে খ্যাতি পেয়েছেন। এমনকি আমি এটাও বলেছিলাম যে জীবনানন্দ দাশ এখন মনে করা হয় যে প্রকৃতিগত দিক থেকে যারা কবি রয়েছেন সেই দিক থেকে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথেরও অনেক ওপরে এখনকার আধুনিক ক্রিটিকরা মনে করেন। সেই রকম নন্দলাল বোসের ক্ষেত্রে, নন্দলাল বোস কালচার এবং ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে বর্তমানে অরিজিনালিটিটা ধরে রাখার ক্ষেত্রে টপ 9 মোস্ট আর্টিস্টের মধ্যে একজন। নন্দলাল বোসের যে আমি প্রথমেই বলেছিলাম ওয়ার্ডসওয়ার্থের, যেমন ওয়ার্ডসওয়ার্থের জীবন যখন পড়েছিলাম আমরা তখন জেনেছিলাম যে ওয়ার্ডসওয়ার্থ যখন বড় হয়ে ওঠে মা বাবার যে ভূমিকা সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটাও জিনিস জড়িত যেটা হচ্ছে স্ট্রং রুটস। সেই স্ট্রং রুটস মানে হচ্ছে ফ্যামিলি। যে বাচ্চারা প্রথমে যখন বড় হয়ে ওঠে একটা মানুষ, তারা থাকে মাটির দলা, তারা আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশে যা দেখে সেটা দেখেই বড় হয় এবং সেটা তাদের ভেতরে অনেকটা ইম্প্যাক্ট ফেলে। তো ওয়ার্ডসওয়ার্থ যেরকম তার বাবার লাইব্রেরি থেকে অনেকটা হেল্প পেয়েছিলেন এবং প্রথম থেকেই তিনি দান্তে, শেলি, এইগুলো এদের সম্পর্কে জানতে পেরেছিলেন, শেক্সপিয়ার, তো এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলে। সেই রকমই নন্দলাল বোসের মা ছিলেন ক্ষেত্রমণি। তিনি একজন নর্মাল হাউস ওয়াইফ ছিলেন। তো একজন নর্মাল হাউস ওয়াইফ হওয়া থাকা সত্ত্বেও নন্দলাল বোসকে তিনি গিফট করতেন প্রত্যেক দিন একটা করে মাটির পুতুল। সেই যে মাটির পুতুল বানানোর পদ্ধতি, সেইটা ইয়ং নন্দলাল বোসকে খুব ফ্যাসিনেট করতো। তো পূর্ণদাস বোস তার বাবা খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেননি তার পরবর্তীকালের জীবনে, কিন্তু তার মায়ের তিনি খুব ক্লোজ ছিলেন। তো তার মা যেইভাবে জিনিসটাকে বানাতো, যেইভাবে তৈরি করতো, সেইটা তাকে খুব ফ্যাসিনেট করেছিল এবং পরবর্তীকালে আমরা সেই যে স্কাল্পচারের দিকে তার চূড়ান্ত একটা ঝোঁক, সেটা পরবর্তীকালে তার ফিউচার অনারের দিক থেকে দেখতে গেলে আমরা সেটা দেখতে পাই একটা সূত্র। তো নন্দলাল বোস প্রথমতভাবে প্রাথমিক শিক্ষার দিক থেকে তিনি নর্মালি চালিয়ে যান, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যখন তার ডিগ্রি কমপ্লিট হয়, প্রাইমারি ডিগ্রি কমপ্লিট হয়, তারপর তিনি আর্ট নিয়ে পড়তে চান, কিন্তু তার ফ্যামিলি থেকে তাকে কোনোভাবেই সাপোর্ট করা হয় না। বলা হয় যে প্রথাগত শিক্ষা যেরকম হয়, ন্যাচারালি কেমিস্ট্রি, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি ইত্যাদি, তো এই ধরনের কিছুই করা হোক, গতানুগতিক কিছু করা হোক। কিন্তু ইয়ং নন্দলাল বোস সেই সময় মেনে নিতে চায়নি, কেননা তিনি জানতেন যে তার ভেতরকার সত্তাটা ঠিক কী চায়, তার এইম ইন লাইফটা ঠিক কী। তো তিনি আর্ট নিয়ে পড়তে চাইলেও রাজি হন না তার পরিবার। তো পরবর্তীকালে এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। তিনি যখন ফ্যামিলির দিকটা দেখতে গিয়ে গতানুগতিক শিক্ষার সম্মুখীন হন, তখন তাকে বাধার সম্মুখীন হতে হয় ন্যাচারালি, কেননা তিনি তার জন্য জন্মগ্রহণ করেননি। ন্যাচারালি অনেকবার ফেল করেন। তো পরিবার ভাবেন যে এইভাবে তো চালিয়ে যাওয়া সম্ভব না। তো তারপর তাকে পারমিশন দেওয়া হয় আর্ট নিয়ে পড়ার জন্য। এবং হ্যাঁ, অবশ্যই তিনি যে পরবর্তীকালে শ্রেষ্ঠ সেটা তিনি প্রমাণ করে দেন, শুধুমাত্র তার পরিবারকে নয়, গোটা পৃথিবীকে, ইন্ডিয়াকেও নয়।
গোটা পৃথিবীকে প্রমাণ করে দেন সেটা। কলা ভবনের প্রেসিডেন্ট হন একসময় নন্দলাল বোস। তো এই নন্দলাল বোস যার শিষ্য ছিলেন সেই হচ্ছে গিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে বেশি কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ভূমিকা সেটা কতটা সেটা সকলেই জানে। নন্দলাল বোস পরবর্তীকালে আরও তার শাখা প্রশাখা বিস্তার করেন এবং এটা এতটাই দূরবর্তী প্রসারিত হয় যে আমরা নেহেরুকে দেখি, জওহরলাল নেহেরু একসময় তাকে ইনসিস্ট করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন যে এমব্লেম রয়েছে সেইটা তাকে, এমব্লেমটাকে, সিম্বলটাকে তাকে আর্ট করার জন্য তিনি বলেন। তো এইটা যে কতটা অনারারি একটা জিনিস, অনারারি একটা প্রেস্টিজিয়াস থিং, এটা সকলেই আশা করি বুঝতে পারবে। এবং শুধুমাত্র এইটা নয়, তিনি যার জন্য ফেমাস হয়ে আছেন, দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের যে কভার পেজটা রয়েছে সেই যে অলঙ্করণ সেটা নন্দলাল বোস করেন। তো তারপর পরবর্তীকালে তার যে ভারতীয় আর্টে যে তার অবদান, সেই জন্য পরবর্তীকালে তাকে দেওয়া হয় পদ্মবিভূষণ সম্মান এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয় এবং বিশ্বভারতী থেকে তাকে একটি অনারারি ডিগ্রিও দেওয়া হয়। তো শুধুমাত্র যে নন্দলাল বোস একটা এইটুকু সীমার মধ্যেই থেমে থেকেছিলেন তা নয়। নন্দলাল বোসের সব থেকে অরিজিনাল যে জিনিসটা, যেটা বুঝতে গেলে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমরা সোজা জিনিস সোজাভাবে বুঝি না। আমরা কোনো কিছু বলতে গেলে আমরা সাপোজ আমি একটা সহজ জিনিস দিয়ে বুঝিয়ে বলি, আমি আজকে যেইভাবে কথা বলি, মানুষ যেইভাবে নর্মালি কথা বলে সেইভাবে তখন কথা বলে না যখন ক্যামেরার সামনে আসে। তার কারণ তার মনে হয় যে তখন সেই জিনিসটা ক্যামেরা বন্দি হচ্ছে, তো আমার নিজেকে ইম্প্রোভাইজ করা উচিত, শুদ্ধ করে বলা উচিত কথা। এই জিনিসটাই হচ্ছে ডিফারেন্সিয়েট। উই ডু ইট ফর আওয়ার সোসাইটি, কারণ আমাদের সোসাইটি এই ব্যারিয়ারটা তৈরি করেছে এবং নন্দলাল বোস সেইখানেই আলাদা। তিনি নিজের অরিজিনালিটিটা বজায় রেখেছিলেন। ইন্ডিয়ান আর্টের যে অরিজিনালিটি সেটা হারিয়ে যাচ্ছিল একটা দিকে, নন্দলাল বোস সেটাকে ফিরিয়ে আনেন। এবং শুধুমাত্র সেইটাই নয়, ভারতীয় আর্টের যে কদর যেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিল, তো নন্দলাল বোস সেটা কোথাও গিয়ে খুঁজে পান। তার একটা অমোঘ আকর্ষণ ছিল অজন্তা গুহা চিত্র, যেই চিত্র সেখানে তিনি একটা ইন্সপিরেশন খুঁজে পান। তো সেই ইন্সপিরেশনের মাধ্যমে তার ওয়ার্কের মধ্যেও সেই যে ইম্প্যাক্ট সেটা অনেকটাই পড়েছিল। এবং যেটা তার অনারারি দিক, যেটা অনার যেই দিক দিয়ে বলছিলাম, সেখানে আরেকটাও বলা যায়, যখন লবণ আইন ভঙ্গ করেন গান্ধীজি, তো সেই সময় গান্ধীজিকে আটক করা হয়। যেহেতু ওই যে লবণ আইন ভঙ্গ, প্রথমত ইংরেজরা ভেবেছিলেন যে এটা একটা কিছু না, গান্ধীজি যেরকমভাবে খুব একটা উত্তেজিত মানুষ নন, তিনি খুব একটা সরকারের বিরোধী কিছু করবেন না, ঠান্ডা মাথার মানুষ। কিন্তু লবণ আইন ভঙ্গ করার পর ইংরেজদের যে টনক সেটা নড়ে যায়। তারা বুঝতে পারেন যে না, এইবার কিছু একটা করা উচিত। এবং গান্ধীজিকে যখন আটক করা হয় তখন নন্দলাল বোস সেইটাকে প্রোটেস্ট করার জন্য একটা চারকোল ব্ল্যাক স্কেচ করেন। গান্ধীজির সেই যে পুরো মুভমেন্টটা, প্যারেডটা, সেইটাকে সিম্বলাইজ করার জন্য একটা পোর্ট্রে করেন। তো সেইটা সেই সময় মারাত্মক রকমের ফেমাস হয়। তো নন্দলাল বোস, আমরা যে আজকে যেটা পড়ছি, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এইটা বেসিক্যালি নন্দলাল বোসের একটা বিশাল বড় এসে, সেটার একটা ছোট্ট অংশ। এবং আমার মনে হয় যে 11-12 সিলেবাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সুন্দর সিলেকশন হয়েছে তার মধ্যে এটাও একটা। যেইটুকু সিলেকশন করে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে যেই ক্যাটাগরিতে, যেই বয়সের ক্যাটাগরিতে, এজ ক্যাটাগরিতে স্টুডেন্টরা এই এসের একটা অংশ পড়বে, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন যার নাম দেওয়া হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আর্টের ইম্প্যাক্ট কী, আর্টের গুরুত্বটা ঠিক কোথায়, সেইটা ঠিক চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া, এবং সেটা তাদের ফিউচার লাইফেও কতটা কাজে লাগবে সেইটা যখন পড়বে আমরা তখনই বুঝতে পারবো। এবং নন্দলাল বোস
যে কতটা গুরুত্বপূর্ণ, কেন তার এসেটার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্ব দিয়ে বোঝা উচিত, তার কারণ নন্দলাল বোসেরও যারা শিষ্য ছিলেন, পরবর্তীকালে পিপলস ছিলেন, তাদের মধ্যে বিখ্যাত সত্যজিৎ রায়, রামকিঙ্কর বেইজ, তো আমরা জানি তারা কি কি করে গেছেন। তো সুতরাং এটাই প্রমাণ করে যে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস, হাউ মাচ ইম্পর্টেন্ট ইন দ্য সিলেবাস অফ ক্লাস 11। তো আমরা শুরু করি। Among those things that man has devised to acquire knowledge or seek inner delight with language has an important place. It is a vehicle for literature, science, and philosophy. Literature certainly provides man inner delight, but its field of expression is limited. Art, music, dance, and the like make up for this. They have their own specialties of expression as literature has its. Man apprehends the world with his mind and senses, derives aesthetic delight and communicates these to others. Education in arts heightens man's knowledge and aesthetic experience and trains him in various modes of expression. This education in art, music and dance cannot be achieved through the medium of reading and writing. Like the ear cannot do what the eye meant to do. তো প্রথমে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ার আগে যেটা প্রথমে আর্ট জিনিসটা ঠিক কী সেটা বোঝা উচিত। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আর্ট এবং আমরা বর্তমান লাইফস্টাইলে যা করি তার মধ্যে বেসিক ডিফারেন্সটা ঠিক কী? আর্ট হচ্ছে সেইটা ভেতরকার মানুষের সেই সত্তা, ইম্যাজিনেশন, ক্রিয়েটিভিটি, ইমোশনস এবং যে সেন্সিবিলিটিটা, সেইটা ফুটে ওঠে তার আর্টিস্টিক ক্রিয়েশনের মাধ্যমে। সেটা লিটারেচার হোক, ড্যান্স হোক, মিউজিক হোক, সিনেমাটোগ্রাফি হোক বা লিটারেচার হোক, তার যে সেই সত্তার ইমোশন, তার ক্রিয়েটিভিটি, তার যে ভিশন, ইম্যাজিনেশন, সেই সমস্ত কিছু ফুটে ওঠে লিটারেচারের মাধ্যমে। এই লিটারেচারের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, সিঙ্গিংয়ের মাধ্যমে, সমস্ত কিছুর মাধ্যমে। সো দ্য আর্ট ইজ বেসিক্যালি দ্য basic mirror of humans' creativity and emotion. তো বেসিক্যালি তাহলে আমরা অন্য কারো আর্ট কেন দেখব বা অন্য কারো ল্যাঙ্গুয়েজে লিটারেচার কেন পড়বো, অন্য কারো মিউজিক কেন শুনবো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে সবার সত্তাটা ঠিক সমানভাবে জাগরিত হয় না। তো সেইটাকে একটা ইনফ্লুয়েন্সের দরকার হয়। মানুষ যখন ঘুমিয়ে থাকে কিন্তু তার একটা তাড়া থাকে, সে 8টা অবধি ঘুমিয়ে যাচ্ছে কিন্তু তার 8:30টার সময় ট্রেন, তখন কারো তাকে জাগিয়ে দিতে হয় যে 8:30টায় ট্রেন, সেটা জানিয়ে দেওয়ার জন্য। সেই রকমই তার মানুষের ভেতরকার যে সুপ্ত প্রতিভা, সুপ্ত যে নলেজের থ্রাস্ট, দ্য থ্রাস্ট অফ নলেজ, সেইটাকে জাগরণ ঘটানোর জন্য তার যদি মিউজিকের উপর ইন্টারেস্ট থাকে তাহলে তাকে ক্লাসিক্যাল মিউজিক শুনতে হবে। তার কারণ তার ভেতরকার যে থ্রাস্টটা, সেই থ্রাস্টটা তাকে জানিয়ে দেওয়ার জন্য একজন সেইখানে কড়া নাড়ার জন্য প্রয়োজন, যে তাকে জানিয়ে দেবে ইউ হ্যাভ দ্য থ্রাস্ট ফর নলেজ অফ মিউজিক, আর্ট অ্যান্ড সংস, ইচ অ্যান্ড এভরিথিং। এইখানে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে গিয়ে নন্দলাল বোস ফার্স্ট প্যারাগ্রাফে বলছেন যে ক্রিয়েটিভিটি সমস্ত দিকেই রয়েছে, আর্ট, মিউজিক, ফিল্মস, লিটারেচারের দিক থেকে তিনি যেটা বলছেন আমি পুরোপুরিভাবে মেনে নিতে পারছি না, আমি দুঃখিত এই ক্ষেত্রে। তার কারণ নন্দলাল বোস বলছেন যে লিটারেচারে যে মিডিয়ামটা রয়েছে, লিটারেচার যেইভাবে মানুষের ক্রিয়েটিভিটিটা, ইমোশনটাকে, ইম্যাজিনেশনটাকে, ভিশনটাকে তুলে ধরেন, সেইটার একটা লিমিটেশনস রয়েছে, একটা ব্যারিয়ার রয়েছে, যেটা মিউজিকের ক্ষেত্রেও রয়েছে বা সং, ফিল্ম, সব কিছুর দিক থেকেই রয়েছে। কিন্তু যেটা আর্টের ক্ষেত্রে নেই, আর্টের মধ্যে কোনো ব্যারিয়ার্স নেই। আর্টে মানুষ যে কোনো কিছু প্রতিবিম্ব ফেলতে পারে সেইখানে, তার নিজের সত্তা, নিজের ক্রিয়েটিভিটি সত্তা। তো আমার মনে হয় না এটা পুরোপুরি সত্যি। তার কারণ ক্রিয়েটিভিটি এটা প্রত্যেকটা একটা মাধ্যম। তো তার মধ্যে যদি সত্যিকারের ক্রিয়েটিভিটি, সত্যিকারের থার্স্ট অফ নলেজ থাকে, সত্যিকারের সেই স্পৃহাটা